আমরা রাজুতে কয়েকবার দাঁড়িয়েছি সেটা হিসাব করতে গেলে আমার আঙুলের সংখ্যার চেয়ে হয়তো বেশি হবে। কিছুদিন আগে ভারতের যে রেল ট্রানজিট ছিল সেটা নিয়ে যখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একটা মিছিল নিয়ে যাই, পুলিশ আমাদের উপর হামলে পড়ে। একটা স্বাধীন দেশে কেন আমরা প্রতিবেশী রাষ্ট্রের এই ধরনের অনাচার অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে পারবো না? কেন কথা বলতে গেলে আমাদেরকে বারবার দেখানো হয় যে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের বন্ধু? সেই সময়ের দায় ৭১-এর তারা আমাদের যে সাহায্য করেছিল সেটার দায় আমরা এত বছর ধরে কেন মেটাবো? আর কত বছর ধরে আমরা সেই দায় মিটিয়ে যাব? ভারত কিছুদিন আগে যে পানি আগ্রাসনের কারণে আমাদের দেশে যে বন্যা হলো, সেখানে বারবার আমাদেরকে ভারতের মিডিয়া যেভাবে ব্যঙ্গ করলে বারবার আমাদেরকে দেখানো হয় যে ৭১-এ যদি ভারত আমাদের সাহায্য না করতো বাংলাদেশ নাকি স্বাধীনই হতো না। সেসব প্রশ্ন দূরে থাক, একটা বন্ধু রাষ্ট্র যখন আমরা ভারতকে বলছি, প্রথমত আমাদের দেখতে হবে যে ভারত আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ কতটা করেছে। এই কত বছরে শুধু বর্ডার কিলিং না, ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলো কি আসলে সমচুক্তি ছিল? শুধু রেল ট্রানজিটের আগে বাংলাদেশের যে 4টা মূল সড়ক দিয়ে ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছিল, বাংলাদেশের যে বন্দরগুলো ভারতকে লিফট দেওয়া, এই কিছুদিন আগে যে মংলা বন্দর হলো, বিদ্রি পায়রা পোর্ট, এগুলো সবগুলো ভারতকে লিফট দেওয়া। আমাদের প্রত্যেকটা জায়গায় কেন এভাবে ভারতের আধিপত্য থাকবে? বাংলাদেশের ক্ষমতার মসনদে কে বসবে? এটাতে কেন ভারতের সরকারের কোনো কথা বলার জায়গা থাকবে? আমরা এই ধরনের ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই যে ফ্যাসিস্ট সরকার ছিল সে এমনও কথা বলেছি, এবং সামনে যদি এই ফ্যাসিস্ট সরকারের মতো পরবর্তী কোনো সরকারও যদি আমাদের কথা বলতে বাধা দেয়, আমরা তারপরও দাঁড়াবো। ভারতীয় আগ্রাসন বাংলাদেশের জনমানুষের উপরে এর পরবর্তী বছরগুলোতে যাতে কখনোই না থাকে, এটা দ্রুততম সমাধান আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাই। আমরা প্রত্যেকটা পররাষ্ট্রনীতি চাই যেটার মাধ্যমে বাংলাদেশের সরকার ভারতীয় হাই কমিশনকে একটা চিঠি দেবে না, বরং আন্তর্জাতিক আদালতে একটা মামলা করবে যে কেন ২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে যে ১৪০০ ট্রাক, শুধু ২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে ১,৪০০-র চেয়ে বেশি বর্ডার কিলিং হয়েছে, ১১০০-র চেয়ে বেশি মানুষ একদাক্ত হয়েছে, অর্থাৎ তাদেরকে গুম করা হয়েছে বর্ডার এরিয়া থেকে। বাংলাদেশের বিএসএফের উপরেও গুলি চালিয়েছে, কিন্তু এই পর্যন্ত একটা মামলার আমরা কোনো ধরনের মামলা দূরে থাক, নিষ্পত্তি দূরে থাক, আমরা কোনো একটা মামলাও দেখিনি। শুধুমাত্র একটা চিঠি দিয়ে আপনারা ভারতকে জানাতে পারবেন না। আমরা হাই কমিশনের কাছে শুধুমাত্র একটা চিঠি দিয়ে আপনি তাদেরকে ১৫০০টা লাশ পড়ার পরও শুধুমাত্র একটা চিঠি দিয়ে তাদেরকে সতর্ক করার আর সময় নাই। এই ১৫০০ লাশ শুধু ২০১৮ পর্যন্ত পড়েছে। এই ২০২৪ সালে এসে আমি হলফ করে বলতে পারবো এই লাশের সংখ্যা আসলে ২০০০-এর মতো হবে। এই ২০০০ লাশের বিরুদ্ধে আমি কোনো চিঠি চাই না। আমি চাই এই অন্তর্বর্তীকালীন সরকার একটা শক্ত পররাষ্ট্র নীতি দাঁড় করাবে এবং ভারত সরকারের বিরুদ্ধে যে আন্তর্জাতিক আদালত আছে সেখানে এগুলোর বিচার করা হবে। শুধুমাত্র সামরিক বেসামরিক মানুষ না, এই যে স্বর্ণা দাস হত্যার যে ঘটনা, সেখানে বিভিন্ন মহল নানাভাবে এটা যুক্তি খণ্ডন করার চেষ্টা করছে যে তারা অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল। যদি কেউ এই ধরনের অবৈধ কাজ করার চেষ্টা করে, সেটা চোরাচালানকারী হোক অথবা বর্ডার দিয়ে ভিন্ন দেশে চলে যাওয়ার চেষ্টা করা হোক, সেখানে আপনারা তাকে ডিটেইন করবেন। আপনারা এইভাবে শুট অ্যান্ড সাইড নীতি পালন করতে পারেন না। ভারত সরকারের বাংলাদেশের সাথে যে শুট অ্যান্ড সাইড নীতি, এটার পরিবর্তন করতে হবে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি সহ যে সকল ট্রানজিট এবং সব ক্ষেত্রে যে সকল অসম চুক্তি আছে, আমরা এসব